স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার, কার অধীনে হবে আগামী জাতীয় নির্বাচন? এই প্রশ্নে বিএনপি ও তার মিত্ররা বলছে, কোনো দলের পক্ষপাতিত্ব না করলে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোট হতে পারে। তবে ভোটের জন্য অন্তর্বর্তী সরকার কোনো কিংস পার্টি তৈরি করছে কিনা এমন সন্দেহ আছে নেতাদের মধ্যে। গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। তারাও দেশে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে। সব সংস্কারের জননী হচ্ছে নির্বাচন। দেশের জনগণ, তাদের মতামত, তার মালিকানার প্রতিফলন, তার ইচ্ছার প্রতিফলন, এর বাইরে কারো কিছু করার নেই। দেশ যখন একটু একটু করে ভোটের দিকে এগোচ্ছে, তখন উচ্চ আদালতের রায়ে 13 বছর পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে। রাজনীতির মাঠেও নতুন প্রশ্নের উদয় হয়েছে। অন্তর্বর্তী সরকারই কি তাহলে তত্ত্বাবধায়কের ভূমিকা নেবে? তারা এখন যে চেষ্টা করছে যে তারা একটা দল করতে যাচ্ছে মনে হয়। ছাত্ররাও দল করতে পারে, নাগরিক কমিটিও দল হতে পারে। এ সরকার তাহলে তলে কিংস পার্টি করতে যায় কিনা এটাও আমরা বুঝি না, বাট করতে পারলে করুক। তারা যেটি করতে চায় এই সরকার, সেটি এই তাদের ওই নতুন গঠিত রাজনৈতিক দলের মাধ্যমে করুক, বাট নির্বাচন ছাড়া তো সংস্কার করার প্রশ্নই ওঠে না। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে। আমার ধারণা যে অন্তর্বর্তী সরকারও চাইবে না, বা আমি যে বললাম এর সঙ্গে সংবিধান সংশোধন থেকে শুরু করে বৃহত্তর রাজনৈতিক পরিধিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এবং আমার ধারণা যে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অধীনেই আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমাদেরকে হাঁটতে হবে। নেতারা বললেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে, যদিও একে সুসংহত ও ধরে রাখার উপর ভোটের পরিবেশ অনেকখানি নির্ভর করবে। বিষয়টা কিন্তু গোড়া এক জায়গায়, যে কারণে কেয়ারটেকার সরকার করা হয়েছিল, যে দাবির পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে নিরপেক্ষতা নিশ্চিত করা। সেই বিষয়টা এখানে নিশ্চিত করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা এই সরকার কেয়ারটেকার সরকার হতে পারে, আবার নতুন নাইলে অন্য কিছু হতে পারে। যে ইন্টারিম সরকার যারা একটি নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে, যে নির্বাচনটি ফেয়ার ইম্পার্শিয়াল হবে বলে আমরা আশা করি, কিন্তু তারা যদি পক্ষপাতিত্ব প্রদর্শন করে, কোনো দলের প্রতি প্রকাশ্যে বা গোপনে সমর্থন জানায়, তাহলে তো এই দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, তারাও গ্রহণযোগ্যতা হারাবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজধানীর বনানীর করাইল বস্তিতে পড়ে গেছে অর্ধ শতাধিক ঘর। শীতের মধ্যে খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে অন্তত 200 পরিবারকে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। করাইল বস্তির সরু গলি ধরে এগিয়ে গেলে সামনে শুধুই আগুনের ধ্বংসাবশেষ। গত মার্চেও প্রায় 3000 মানুষ নিঃস্ব হয়েছিলেন আগুনে। শীতের মৌসুমের শুরুতে আবারও আগুন। বুধবার বিকেলে বস্তির বউবাজার লেক পাড়ে আগুনের সূত্রপাত। টিন, বাঁশ, কাঠের ঘরগুলোতে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত অর্ধ শতাধিক ঘরবাড়ি। ঘরহারা অন্তত 200 পরিবার। একটা কাপড় নিতে পারি নাই, একটা কোনো কিছু নিতে পারি নাই, রুমটা তালা মাইরা গেছিলাম। আমার ফোলা লইয়া বলে কই যে গেছে সুট কেমন কেতে বিচারাত কোন কে বার করছি, কিচ্ছু বার করতে পারি না ভাই। আমগো পুরা বাড়ি ঘর, আমার বাপের 30 বছরের কামাই ভাই সব গেছে গা ভাই। সরু সড়ক আর যানজট পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। 7 ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আগুনে কিভাবে শুরু হয়েছে আমি নিজেও জানি না। আমার ফোন দিছে, আমার ওয়াইফ ফোন দিছে যে বাসায় আগুন লাগছে, সবাই আসেন। এখন আমি দৌড়ে আস্তে আস্তে এই যে পুরো সব জ্বলে পড়ে শেষ। আর কিছু বলার নেই আমাদের ভাই, পরনের কাপড় ছাড়া ভাই কিচ্ছু নাই আমাদের। যারা অবশ্যই যারা রক্ত পাই না, যাদের জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান করেছি বিনামূল্যে একদম জিনেকে, কিন্তু আমরা আমাদের অবস্থা ভরে গেছে ওখানে। ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে শুকনো খাবার ও শীতের কাপড়। বাড়িতে মোটামুটি 140 থেকে 200টা পরিবার হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এই মুহূর্তে কিছু কম্বল এবং শুকনো খাবারের জন্য আমি আমার কর্তৃপক্ষকে অবহিত করব। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।
বাংলাদেশকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে মালয়েশিয়া। মিশরের রাজধানী কায়রোতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে একথা জানিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদের। D8 সম্মেলনে যোগ দিতে বুধবার স্থানীয় সময় বেলা 11টায় কায়রোতে পৌঁছান প্রধান উপদেষ্টা। পরে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন তার সাথে। আলোচনা হয় দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে। জাম্বুরি আব্দুল কাদের জানান, রোহিঙ্গা মানবিক সংকট নিরসন এবং আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া। পরে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মিশর সফরে বৃহস্পতিবার আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথের ক্ষেত্রে ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। ওরা যে শুধু জবের পিছনে দৌড়াবে তা না, দে ক্যান বি এ এন্টারপ্রেনার অ্যান্ড দে ক্যান ক্রিয়েট জবস। আর এসএমইর ক্ষেত্রে ওনার খুবই কথা হচ্ছে যে এসএমইতে বাংলাদেশ কেন সবারই প্রচুর স্ট্রেস বা ইমফোসিস দেওয়া উচিত। 4 আগস্ট বিকেলে মিরপুর 10 নম্বরে আন্দোলনকারীদের পানি সরবরাহ করছিলেন মাসুদ। এমন সময় মাথায় গুলি লাগে তার। হাসপাতালে নেওয়া হলেও সে রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মাসুদ। ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা, আর 3 বছর বয়সী মেয়েকে নিয়ে অনিশ্চিত জীবনে স্ত্রী সাফার। মাসুদ রানা কর্মরত ছিলেন রাজধানীর উত্তরার একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে সোনার সংসার, থাকতেন রাজধানীর বাড্ডায়। গত 4 আগস্ট বিকালে মিরপুর 10 নম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন তিনি, কিন্তু নিয়তি নির্মমতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে সেই রাতেই হাসপাতালে মারা যান। তার 3 বছর বয়সী একমাত্র মেয়ে আরবি ফেরদৌসকে কোলে নিয়ে প্রতিদিনই ছোট ছেলে মাসুদের বাড়ি ফেরার অপেক্ষায় চেয়ে থাকেন মা। মৃত্যুর পর পরিবারটির পাশে থাকার সান্ত্বনা আর আশ্বাস মিলেছে অনেকের কাছ থেকেই, কিন্তু সময় যত গড়িয়েছে তার ছিটে ফোঁটাও মেলেনি সাফার ভাগ্যে। একমাত্র মেয়েকে নিয়ে অসহায় জীবন এখন যার নিত্য সঙ্গী, পাশে দাঁড়াবার আকুতি স্বজনদের। ছেলের কথা বলতে পারি না, 4 মাসের মধ্যে পাগল হয়ে গিয়েছে। যত সংসার চালায়নি সব আমার ছেলে করতো। আমার হাজব্যান্ড ছিল আমাদের ফ্যামিলিতে একজন সবচেয়ে বড় উপার্জনক্ষম ব্যক্তি। সেখানে আজকে আমার হাজব্যান্ড নাই। এখন আমি তাদের নিয়ে কিভাবে চলবো? আমার তো চলতে হবে। আমি সরকারের কাছে দাবি করছি, আমার ভাইয়ের ওয়াইফ আছে, একটা বাচ্চা আছে 3 বছর বয়স, তারা এতিম হয়ে গিয়েছে, তাদের পাশে যেন সরকার দাঁড়ায়। মাসুদ রানাকে যথাযথ শহীদে মর্যাদা দেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতার। তো আমরা চাই যে যারা নিহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক এবং সামাজিকভাবে তাদের একটা মর্যাদা প্রতিষ্ঠিত করা হোক। সহায়তার আশ্বাস মিলেছে জেলা প্রশাসকের কাছ থেকেও। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। আর যেটা মাসুদ রানার বিষয়টা আলমডাঙ্গা, সেটা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের মধ্যে ওই ফ্যামিলির সাথে যোগাযোগ রক্ষা করে তাদেরকে সহযোগিতা করে, তাদের পাশেই আছে। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে যে স্বপ্ন নিয়ে আন্দোলনে গিয়েছিলেন মাসুদ, তার মতো দুঃসাহসী তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হোক আগামী প্রজন্মের হাত ধরে, সময়ের প্রয়োজনে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। 19 ডিসেম্বর ভৈরব মুক্ত দিবস। 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান জেনারেল নিয়াজি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলেও বন্দরনগরী ভৈরব তখনও ছিল অবরুদ্ধ। দেশ শত্রুমুক্ত হলেও চূড়ান্ত বিজয়ের স্বাদ পেতে ভৈরববাসীকে অপেক্ষা করতে হয়েছে আরও 3 দিন। ভৈরবে হানাদাররা আত্মসমর্পণের খবর না পাওয়ায় যুদ্ধ চলতে থাকে 18 ডিসেম্বর পর্যন্ত। 19 ডিসেম্বর হাইকমান্ডের নির্দেশ পাওয়ার পর আত্মসমর্পণের আগ মুহূর্তে তৎকালীন ন্যাশনাল ব্যাংকের লুটপাটের পর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেয় তারা। সাধারণ মানুষের বাড়িতেও চলে লুটপাট, এমনকি বিভিন্ন গ্রামে মুক্তিযোদ্ধাদের বাড়ি খুঁজে খুঁজে আগুন দেওয়া হয়। অবশেষে পাক হানাদার বাহিনী ভৈরবের মিত্রবাহিনী ও দামাল ছেলেদের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 19 ডিসেম্বর ভৈরবের মাটিতে উড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের একটি ভিডিও নিয়ে চলছে তোলপাড়। অনেকেই জানিয়েছেন নানান শঙ্কার কথা। 5 মিনিট 50 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সুসজ্জিত মঞ্চ আর মঞ্চে হাঁটু গেড়ে বসা গুটি কয়েক মানুষ।
এক কোণে ডায়াসের দুপাশে জঙ্গি সংগঠন আইএসের পোশাকের মতো বস্ত্র পরা দুই ব্যক্তি অস্ত্র সদৃশ বস্তু হাতে দাঁড়িয়ে আছে। প্রায় একই ধরনের সাদা পোশাক পরিহিত আরেকজন আরবি ভাষায় বক্তব্য দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে ভিডিওটি যশোর সদর উপজেলার রামনগর রাজারহাট এলাকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার। অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী জানান, 17 ও 18 ডিসেম্বর মাদ্রাসাটিতে বার্ষিক অনুষ্ঠান ছিল। ভিডিওটি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানের ককশিট দিয়ে তারা নকল অস্ত্র বানিয়ে উপস্থাপন করে। তারপরেও এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি তদন্ত করা হবে। ভারত থেকে আমদানি করা বেশিরভাগ পণ্য রেলপথের মাধ্যমে আসতো চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দর দিয়ে। অথচ এখন আমদানির পরিমাণ তলানিতে ঠেকেছে। গত অর্থ বছর থেকে কমতে শুরু করে লেনদেন। চলতি অর্থ বছরে তা নেমেছে শূন্যের কোটায়। মূলত ডলার সংকট এবং বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনে আমদানি রপ্তানি কমেছে অনেকটাই। ভাটা পড়েছে বাণিজ্যিক সম্পর্কে। এ অবস্থায় বিকল্প দেশে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের। চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দরে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। আন্তর্জাতিক এই স্টেশনে আগের মতো ভিড়ছে না পণ্যবাহী ট্রেন। এক প্রকার খাখা করছে গোটা বন্দর এলাকা। আমদানি রপ্তানি কম হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বন্দর নির্ভর ব্যবসায়ী ও শ্রমিকরা। পোর্টে আগে খুব মাল আসতো, ওয়াগন আসতো ভারত থেকে। এখন আমরা সবাই বেকার হয়ে গেছি। প্রত্যেক দেশের থেকে এলসি হয়ে আছে, এলসি হচ্ছে, শুধুমাত্র এই দেশের এই পরিস্থিতির কারণে মালগুলো আসছে না। গত 5 অর্থ বছরে ক্রমেই কমতে থাকে আমদানি রপ্তানির পরিমাণ। তবে গত অর্থ বছর ডলার সংকটের চরম প্রভাব পড়ে দর্শনা বন্দরে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে তা আরও তলানিতে নেমেছে। এমন পরিস্থিতিতে ভারত ছাড়া তৃতীয় দেশের দিকে নজর ব্যবসায়ী ও আমদানিকারকদের। তারা বলছেন, রেলপথে সবথেকে বেশি আমদানি হতো কাঁচা পণ্য, পশুখাদ্য এবং নির্মাণ সামগ্রী। এইসব পণ্য আমদানিতে বিকল্প দেশের সাথেও চুক্তি করা সম্ভব। নৌপথে ব্রাজিল থেকে ভুট্টা, আর্জেন্টিনা থেকে সয়াবিন ভুসি আমদানি করতেছে। এটাও একটা কারণ দর্শনাপুর দিয়ে মাল না ঢোকার। আগে এলসি হতো ভুট্টা, ভুসি, গম, তারপর ফ্ল্যাশ, পাথর। এখন এগুলো কিছু সব বন্ধ। শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে ইয়ারটা ঠিকমতো মাল না আসাতে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে 5 আগস্টের আগেই ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কে স্থবিরতা দেখা দেয়। বর্তমান পরিস্থিতি আরও জটিল। 5 আগস্টের এই দেশের এই অস্বাভাবিক পরিস্থিতির পর অনেকটা একটা শূন্যের কোঠায় নেমে এসেছিল আমাদের ইম্পোর্ট। পরবর্তীতে স্বাভাবিক কার্যক্রমে চলে আসতে শুরু করেছে। আরও বেশি ইম্পোর্ট আশা করতেছে। রেলবন্দর সংশ্লিষ্টদের প্রত্যাশা সব প্রতিকূলতা কাটিয়ে আবারও দর্শনা বন্দর হয়ে উঠবে কর্মমুখর। কামরুজ্জামান সেলিম, ডিবিসি নিউজ, চুয়াডাঙ্গা। এখনো নাম বিভ্রাটে সুনামগঞ্জের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পরিত্যক্ত কোয়ারি সৃষ্টির পর থেকে কখনো জায়গাটির নাম করা হয়েছে শহীদ সিরাজ লেক, কখনো নীলাদ্রি, কখনো ডিসি পার্ক, কখনো বা ইত্যাদি পয়েন্ট। সবশেষ শহীদ সিরাজ লেক নাম দেয়া হলেও অনেকেই চেনেন নীলাদ্রি লেক নামে। এ অবস্থায় শহীদ সিরাজ লেক নামে স্মৃতিফলকের দাবি মুক্তিযোদ্ধাদের। 1971 সালে তাহিরপুরের টেকেরঘাট সাবসেক্টরের আওতায় মুক্তিযুদ্ধে অংশ নেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। শহীদ হন জেলার সাচনা বাজারে। পরে তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করে বাংলাদেশ সরকার। টেকেরঘাট এলাকায় একটি লেকের পাশে সমাহিত করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে। তখন মুক্তিযোদ্ধারা সেই জায়গার নাম দেন সিরাজ লেক। কিন্তু 2017 সালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অর্থায়নে লেকটির নাম নীলাদ্রি ডিসি পার্ক নামে রাখা হয়। পরে মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের প্রতিবাদে তা বাতিল হয়। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে আবারও নামকরণ করা হয় সিরাজ লেক। তবে চলতি বছরের জানুয়ারিতে সেই লেকের পাড়ে আবার ইত্যাদি পয়েন্ট নামে স্থাপনা নির্মাণ করা হলে প্রতিবাদের মুখে তা ভেঙে ফেলতে হয় কর্তৃপক্ষকে। এত বছর পরও সিরাজ লেকের পাড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে কোনো স্মৃতিফলক না থাকা ও নাম বিভ্রাটের কারণে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। যে পর্যটকরা আসেন তারা বলেন যে আমরা নীলাদ্রিতে যাব। এটার কারণ হইল এখানে কোনো সাইনবোর্ড নাই, ওনার কোনো স্মৃতিফলক নাই, যার ফলে উনি যে শহীদ হয়েছেন
এটা প্রচার হয় নাই। আসছে স্বাধীনতা দিবসের আগেই লেকের পাশে সিরাজুল ইসলামের নামে স্মৃতিফলক নির্মাণ ও সমাধি সংরক্ষণের উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক। আমিও জানতাম না যে এখানে আছে। ঠিক আছে, আমরা দেখতেছি, আমরা পার্কের শহীদ পার্ক নামে স্মৃতিফলক এবং ওনার কবর সংরক্ষণের ব্যবস্থা করব যথাযোগ্য সম্মানের সাথে। দ্রুতই এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা চান মুক্তিযোদ্ধারা। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের সবজি চাষে ব্যস্ত গাজীপুরের কৃষক। ফসলের মাঠ জুড়ে সবুজের সমারোহ। চাষ হচ্ছে হরেক রকমের সবজি। ফলন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষক। তবে সার পেতে ভোগান্তির কথা জানালেও কৃষি বিভাগ বলছেন সারের কোনো সংকট নেই। শিশির কাটিয়ে ভোরের আলো ফুটতে মাঠে সবজি চাষিরা। গাজীপুরের সদর উপজেলা সহ বেশ কয়েকটি এলাকার প্রতিদিনের চিত্র এটি। মাঠ জুড়ে সবুজের সমারোহ। লাল শাক, পালং শাক, ফুলকপি, পাতাকপি সহ চাষ হচ্ছে হরেক রকমের সবজি। আগাম চাষে এবছর ফলন ভালো হওয়ায় লাভের আশায় স্বপ্ন বুনছেন কৃষক। গেছে এবার মনে করেন যে এই খেতে থেকে মনে করেন 6 টাকা 7 টাকা করে বেচতাম, এবার মনে করেন এই 8 দিন আগেও 12 টাকা আটিও বেচন গেছে শাক। অন্য বছর থেকে এবার আমরা আলাই করলে কৃষকের নিয়ে খুব সুবিধা ভালো হইতেছে। সিন্ডিকেটের কারণে সার পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ কৃষকের। সিন্ডিকেটের কারণে দেখা গেছে ঊর্ধ্বগতি দামের টাকা হলেও আমরা সার পাই না। কৃষি কর্মকর্তার পরামর্শ আমি এখন পর্যন্ত পাইনি। এটা আমাকে ফসলের উন্নতি হইব, তারা যদি আসে দেখে। অনেক সময় সারের ক্রাইসিস থাকে, তারপরে সাদা আপনার ইউরিয়া সার পাইতেছি না, শুধু খালি সিন্ডিকেটের কারণে। তবে অভিযোগ অস্বীকার করে জেলায় কোনো সারের সংকট নেই বলে দাবি কৃষি কর্মকর্তার। এখন পর্যন্ত আমার নজরে নাই যে গাজীপুর জেলায় সারের কোনো সংকট আছে। কৃষি সমস্ত উপকরণ, সার, বীজ যাতে একবারই সহজলভ্য হয় এই বিষয়ে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছি। জেলায় চলতি মৌসুমে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8,232 হেক্টর জমিতে। এরই মধ্যে 3,006 হেক্টর জমিতে চাষ হয়েছে। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর। মুন্সিগঞ্জে এই মৌসুমে আমদানি করা আলু বীজের দাম আকাশচুম্বী। বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিক মজুরিও। কৃষকদের অভিযোগ, ডিলার ও আমদানিকারকদের যোগসাজশে বেড়েছে দাম। এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পর্যাপ্ত পরিমাণে দেশি বীজ মজুদ থাকলেও কৃষকের আগ্রহ আমদানি করা বীজে, আর একে পুঁজি করেই ফায়দা লুটছে অসাধু ব্যবসায়ীরা। তবে বীজ সহ অন্যান্য উপকরণের দাম নিয়ন্ত্রণে তৎপর কৃষি বিভাগ। আলু উৎপাদনে প্রসিদ্ধ জেলা মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে বীজ, সার ও কীটনাশকের দামের ঊর্ধ্বগতির কারণে কৃষকের মাঝে হাহাকার। গত বছর যে 50 কেজি বীজ বিক্রি হয়েছে 10,000 টাকায়, এবার সেই একই বীজ কিনতে গুনতে হচ্ছে 28 থেকে 31,000 টাকা পর্যন্ত। বেড়েছে মজুরি খরচও। বীজ আলু গতবারের তুলনায় অতিরিক্ত বেশি, যেটা আমরা বাক্স কিনছি 8 হইতে 9,000, এখন মার্কেটে আছে প্রায় 30। সারেরটা বেশি লাগতেছে, জমি না এটা বেশি লাগতেছে, আলুটা বেশি লাগতেছে, মনে করেন পত্তাটা বেশি লাগতেছে। তো সামনে যদি আলু না পায় তত মানুষ কৃষক মরার অবস্থায়। কৃষকদের অভিযোগ, আমদানিকারক ও ডিলাররা যোগসাজশ করে প্রান্তিক কৃষককে জিম্মি করছে। আমদানি করা বীজ সংকটের অজুহাতে 3 গুণ দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। আলুর রিসিটে 14,000, বেচে 28,000। আমরা কৃষক কি করে বাজি? 1 কেজি আলু 545 টাকা দাম পড়ে। তবে বীজ ডিলাররা বলছেন এবছর চাহিদার তুলনায় বীজ অনেক কম আমদানি হয়েছে। এছাড়াও আমদানি করা বীজ বেশি দামে কেনায় বিক্রি হচ্ছে বাড়তি দামে। এবছর আলুর চাহিদা আমাদের মুন্সিগঞ্জে অনেক বেশি। এখন হল্যান্ডের লেগা মানুষ অনেক চাহিদা। হল্যান্ডের আলু বাজারে 11,000 আলু বর্তমানে 25,000 বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলছেন পর্যাপ্ত দেশি বীজ মজুদ থাকলেও আমদানি করা বীজে ঝুঁকছে কৃষক। এর সুযোগ নিয়ে অধিক মুনাফা করছে অসাধু ব্যবসায়ীরা। তবে এটি নিয়ন্ত্রণে তৎপর রয়েছেন তারা। যেহেতু এটা অনেক কম পরিমাণে এসছে, এই জন্য এটা চাহিদা যেহেতু বেশি, কোনো অসাধু দোকানদার এরকম বিক্ষিপ্ত ঘটনা আসলে ঘটাচ্ছে। প্রশাসনের সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি, তারা সবাই বাজার মনিটরিং করছে। ইতিমধ্যে কিন্তু মোবাইল কোর্টও করা হয়েছে। চলতি মৌসুমে মুন্সিগঞ্জে আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,45,195 টন। ডিবিসি নিউজ ডেস্ক।
ঐতিহাসিক যশোর রোডের শতবর্ষী গাছগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মৃত ও অর্ধমৃত গাছগুলো ভেঙে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানি। গত 5 বছরে গাছ ভেঙে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। এই সড়কে চলাচলকারী এবং সাধারণ মানুষ ঝুঁকিপূর্ণ গাছগুলো অপসারণের দাবি তুললেও হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা অপসারণ সম্ভব হচ্ছে না। এলেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোডে এই মহাসড়কের কথাই বলেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় এই যশোর রোড দিয়ে লাখ লাখ শরণার্থী ভারতে আশ্রয় নেন। যশোর থেকে বেনাপোল পর্যন্ত এ সড়কের দুপাশে বর্তমানে রয়েছে 620টি গাছ। এর মধ্যে 75টি মৃত এবং অর্ধমৃত। ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে প্রায় 200টি। 7-8টি গাছ রাস্তার দুই ধারে পড়ে আছে। সড়ক পুনর্নির্মাণ করার সময় অনেক গাছের শেকড় কাটা পড়ে, ফলে একটু বাতাসে গাছগুলো উপড়ে পড়ে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটছে। দুটো পয়সা কামাই করার জন্য এখানে আসি, এই মরা গাছ কাটার জন্য শুধু অসুবিধা। গাড়ি আসা যাওয়া করতে করতে অনেক সময় বেখেয়ালে ওই গাছে অ্যাক্সিডেন্ট হয়, বহুত মানুষ মারা গেছে আমরা দেখেছি এই জায়গায়। বেনাপোল বন্দর দিয়ে এই সড়কে প্রতিদিন হাজার হাজার ট্রাক চলাচল করে। এতে বিপাকে পড়েছেন ট্রাক চালকরা। জীবনের ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাচল। আমরা এখানে স্ট্যান্ডে থাকি, ঝড় বাতাস হলে আমরা এখানে একটা গাড়ি রাখতে পারি না এই ভয়তে। আর গাছ হেলে আসতেছে রাস্তার দিকে, দুর্ঘটনা হচ্ছে। 2018 সালে যশোর বেনাপোল মহাসড়ক সংস্কারের জন্য দুপাশের গাছ কাটার সিদ্ধান্ত নেয় জেলা পরিষদ। কিন্তু পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের আন্দোলনে গাছ কাটা নিয়ে দ্বিধাবিভক্তি দেখা দেয়। এরপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় গাছ কাটা বন্ধ হয়ে যায়, যা এখনও নিষ্পত্তি হয়নি। বেশিরভাগ মানুষ এই অঞ্চলে চায় যে তারা গাছগুলো রেখেই রাস্তার সম্প্রসারণ বা কাজগুলো হোক। রোডস অ্যান্ড হাইওয়ে ডিপার্টমেন্ট এবং যারা পরিবেশবাদী তাদের সাথে সমন্বয় করে আলোচনা করে কিভাবে এই গাছগুলো রেখেই উন্নয়নমূলক কাজগুলো করা যায়, সেটার একটা সুন্দর তারা পদ্ধতি বের করতে পারবে। ঐতিহাসিক এই সড়কটি নিরাপদ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের মতামতকে প্রাধান্য দিবেন, এমনটাই প্রত্যাশা জনসাধারণের। ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের মুম্বাই উপকূলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট ও যাত্রীবাহী ফেরির সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 3 জন নৌবাহিনীর সদস্য রয়েছেন বলে জানা গেছে। বুধবার বিকেলের দিকে কারাঞ্জি উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নীলকমল নামের ওই ফেরিটি 110 জন যাত্রী নিয়ে মুম্বাইয়ের গেটওয়ে অব ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপে যাচ্ছিল। অন্যদিকে স্পিডবোটে ছিলেন 5 জন। মূলত ইঞ্জিন পরীক্ষার সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারালে এই সংঘর্ষ হয়। এই ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 100 জনকে। জানা গেছে, উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর 11টি জাহাজ, মেরিন পুলিশের 3টি নৌকা এবং কোস্টগার্ডের 1টি নৌকা। সিরিয়া বিশ্বের জন্য কোনো হুমকি নয় জানিয়েছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এসটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। জোলানি বলেন, এসটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। আল কায়েদাকে নিয়ে দলটির পদযাত্রা শুরু হলেও 2016 সালে এটি আলাদা হয়ে যায়। ফলে পশ্চিমা দেশগুলোকে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান জোলানি। এ সময় এসটিএস গঠনের কারণ হিসেবে স্বৈরাচারী আসাদ সরকারের পতনের উদ্দেশ্যকে উল্লেখ করেন তিনি। এছাড়া সিরিয়াকে আফগানিস্তানের তালেবান শাসনে পরিণত করার প্রশ্নে অস্বীকৃতি জানান দলটির প্রধান। জোলানি বলেন, এই দুই দেশের ঐতিহ্য ভিন্ন, ফলে ভবিষ্যতে সিরিয়া আফগানিস্তানে পরিণত হবে এমন কোনো কারণ নেই। একই সাথে দেশটিতে নারীদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ারও অঙ্গীকার করেন তিনি। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।